শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতো জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকে সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভ সকাল লাবণ্য, কেমন আছো? শুভ সকাল আনিস, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আছি ভালো। বলছিলে যে অনেক ব্যস্ততম সময় যাচ্ছে তোমার, খুব ক্লান্ত তুমি। হ্যাঁ, একটু আসলে কাজের ব্যস্ততা বেড়েছে সবকিছু মিলি, আর এমনিতে একটু ঠান্ডা লেগে আছে, সবকিছু মিলে একটুখানি ক্লান্ত। কিন্তু ওই যে রাঙা সকাল পরিবার, রাঙা সকাল সেট এবং প্রিয় দর্শক, এই বিষয়গুলো মিস করতে চাই না। একদমই তাই, এবং বারবার এই কারণেই আমরা ছুটে আসি, একসঙ্গে বসি সত্যি, এবং অনন্য সব অতিথিদের জীবনের কথা শুনি। এটা তো আরো ভীষণ ভালো লাগার একটা বিষয়। আজকে কিন্তু এমন একজন মানুষ আছেন যিনি নিজের সঞ্চিত অর্থ খরচ করে বই বিতরণ করে যাচ্ছেন এবং আলো ছড়াচ্ছেন সমাজে। একদম, চলো কে আছে একটু জেনে নিই আমরা। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি বই প্রেমী কাজী এমদাদুল হক খোকন। চলুন আমরা আমাদের আজকের এই আলোকিত অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে পেয়ে আমরাও ভীষণ রকম আনন্দিত, এবং পুরো সময়টাই জুড়ে আপনি যে একটা অনন্য কাজ করে গেছেন, করে যাচ্ছেন, সেই গল্প আমরা শুনবো। একেবারে ছোটবেলা থেকে আমরা শুরু করি, কারণ শৈশবটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। আপনার পিতার বাড়ি হচ্ছে শরীয়তপুর, আপনি জন্মেছেন ময়মনসিংহে, বেড়ে উঠেছেন কোথায়? জন্মের পর 22 বছর ছিলাম ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা। তারপরে দেশে ছিলাম 3-4 বছর, তারপর ঢাকা চলে আসি আর কি। তাহলে তো লম্বা সময়টা বলা চলে ময়মনসিংহে কেটেছে। সেখানে অনেক স্মৃতি রয়েছে, আপনার একেবারে রঙিন শৈশবগুলো রয়েছে। একটু শুনি সে সময়ের ময়মনসিংহে কেমন দেখেছেন, কি স্মৃতি আজকে এখানে বসে মনে পড়ছে? ময়মনসিংহ ছোটবেলার জন্মের পরে ওখানে একটা বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ছিল। আমার আব্বা রেলওয়ে চাকরি করতেন। আচ্ছা। আমাদের বাসা থেকে 3-4 মিনিট লাগতো হেঁটে যেতে আর কি। এটা কি স্যার ময়মনসিংহ শহরে? ময়মনসিংহ শহরের একটু দক্ষিণে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে। আচ্ছা। আমাদের স্কুলের পরেই কৃষি বিশ্ববিদ্যালয় শুরু আর কি। তো সেই স্কুলে পড়াশোনা করছি। তারপরে যেমন ছোটবেলা তো যেমন ধরেন এর মধ্যে যেমন 1965 সনে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, আর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন লাল বাহাদুর শাস্ত্রী। আচ্ছা। তো আমরা যেহেতু তখন পাকিস্তানের বাসিন্দা, তো আমরা স্কুলের তরফ থেকে একটা মিছিল নিয়ে সাধারণত দেখা যায় কি, যেখানে মানে প্রশাসনের কেন্দ্রবিন্দু, ডিস্ট্রিক্টে তো জেলা প্রশাসকের কার্যালয়, তো আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের ওইদিকে যাইতেছিলাম। তারপরে মোটামুটি নতুন বাজারের কাছাকাছি আসার পরে তখন সেখানে মানে পুলিশ মিছিলে আটকাই দিল আর কি, এবং কাঁদনে গ্যাসও ছাড়লো। তারপরে আর কি করব, তখন আর কি দিক বিদিক মানে কোনো কিছু চিন্তা না করে পরে ডান দিক দিয়ে সিটি স্কুলের পাশ দিয়ে ডান দিক দিয়ে ব্রহ্মপুত্র নদীর দিকে যাইতে চেষ্টা করলাম। ওখান থেকে একটা রাস্তা আছে, জানি যে ওই রাস্তা দিয়ে সোজা মানে আমাদের কেওয়াটখালী যাওয়া যায় আর কি। তারপরে ওই রাস্তা দিয়ে পরে যেমন ধরেন সোজা বাসায় চলে আসছি, এরকম আর কি। ওই কত বছর বয়স ছিল তখন আপনার? তখন ক্লাস 4-এ পড়ি। আচ্ছা। 65-এ তখন ক্লাস 4-এ পড়ি। তো এই আর কি আমি জীবনে প্রথম মিছিলে গেছি। আচ্ছা স্যার, আপনি বলছিলেন যে তখনকার ব্রহ্মপুত্র নদ তো একেবারে ময়মনসিংহের প্রাণ বলা যায়। তো সেই ব্রহ্মপুত্র নদ তখন কেমন ছিল? তখন ব্রহ্মপুত্র নদীতে অনেক স্রোত ছিল, অনেক পানি ছিল। আমার আব্বা ওই নদীতে গোসল করতে যাইতে দিত না, কেননা ওই নদীতে প্রত্যেক বছরই দেখা যায় কি কেউ না কেউ মিসিং হয়ে যেত আর কি। আচ্ছা আচ্ছা। তো যার ফলে তবু লুকায় লুকায় মাঝে মধ্যে যাইতাম। এর মধ্যে একদিন আবার মানে নদীতে ডুবেও গেছিলাম। ডুবে যাওয়ার পরে আমার পাশে আমার এক সিনিয়র ভাই ছিল, মহসিন ভাই। উনি পরবর্তীতে জেলা জজ হয়ে এখন রিটায়ার্ড। সেই মহসিন ভাই আমাকে টেনে তুলছে আর কি। তো এইভাবে আর কি আমরা মানে ওই ময়মনসিংহ ছিলাম। তারপরে ওই যে 1969 সনে যখন শেখ মুজিব আগরতলা ষড়যন্ত্র মামলার থেকে
মুক্তি পাইল, তখন একদিন সন্ধ্যার পরে ট্রাক মিছিলে গেছিলাম। আচ্ছা, এই আমার জীবনে 2 দিন মিছিলে গেছি, আর কোনো মিছিলে মিটিংয়ে আমি কোনোদিন যাইনি আর কি। এবং আপনি এমন এমন সব মিছিলে গিয়েছেন যেগুলো বাংলার ইতিহাসের সঙ্গে জড়িত। হ্যাঁ, তো নিশ্চয়ই আপনি আসলে খুব গর্ববোধ করেন সেই সময়টা সাক্ষী আপনি। স্যার, আপনার সম্পর্কে আমাদের কিছু তথ্য আছে, সেটা আমরা দর্শকদের জানাতে চাই। লাবণ্য পড়বে। লাবণ্য, তুমি জানিয়ে দাও। নিশ্চয়ই। সারা দেশের পাঠাগারে বই পাঠান বইপ্রেমী কাজী এমদাদুল হক খোকন। এ পর্যন্ত 30 লক্ষাধিক টাকা খরচ করে 516টি পাঠাগারে 30,000-এর বেশি বই দিয়েছেন। শুরুটা 2018 সালে মৌলভীবাজারে চুনগড় পাঠাগারে 6 শতাধিক বই দেওয়ার মাধ্যমে। এরপর দেশের নানা প্রান্ত থেকে তার সঙ্গে যোগাযোগ করেন বইপ্রেমী তরুণীরা। তিনি পাঠাগারে বইয়ের সংখ্যা, পাঠক, আসবাব ইত্যাদির খোঁজ নিয়ে চাহিদা মতো বই কিনে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেন দেশের আনাচে কানাচে। কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকবার পুরস্কার ও সম্মাননা পেয়েছেন কাজী এমদাদুল হক খোকন। সম্প্রতি তাকে পাঠাগার বন্ধু সম্মাননা দিয়েছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। এছাড়া দেশের একাধিক পাঠাগারে কাজী এমদাদুল হক খোকনের নামে কর্নার আছে। পেশা জীবনে তিনি খাদ্য মন্ত্রণালয়ে স্টেনোগ্রাফার পদে দায়িত্ব পালন করেন। উক্ত পদে দীর্ঘ 35 বছর দায়িত্ব পালন শেষে 2015 সালে অবসর গ্রহণ করেন। আমরা এই বিষয়গুলো নিয়ে তার কাছে নিশ্চয়ই শুনবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। ছোটবেলাটা নিয়ে শুনছিলাম এবং দুটো মিছিলের অভিজ্ঞতা নিয়ে শুনছিলাম যে আপনার দুবার আসলে মিছিলে যাওয়া হয়েছে। একটু পরিবারের গল্প শুনতে চাই। পরিবারে বলছিলেন বাবা রেল মন্ত্রণালয়ে কাজ করত। আর পরিবারে সে সময় কে কে ছিলেন? মায়ের কথা একটু শুনতে চাই, পরিবারে ভাই বোনদের কথা শুনতে চাই। হ্যাঁ, আমরা 6 ভাই বোন ছিলাম। আচ্ছা, আমার বড় 2টা বোন, তারপরে আমি, তারপরে আবার 2টা বোন, ছোট আরেকটা ভাই। তো এই 6 ভাই বোনের মধ্যে এখন বড় 2 বোন মারা গেছে। আমরা 4 ভাই বোন জীবিত আছি। তো ছোটবেলায় আমি যেমন অনেক দুষ্টুমি করতাম, পড়াশোনা করতাম, খারাপ ছিলাম না, কিন্তু আমার বাবা অনেক শাসন করত। আচ্ছা, মানে ওই আমার বাবা মানে যদি আমার বড় 2টা ভাই নাকি মারা গেছে, আচ্ছা, তারপরে আমি হওয়ার পরে আমারে অনেক আদর করত। আমি আমার বাবার কাছে জীবনে যা চাইছি আমার বাবা কোনোদিন না করে নাই যে আমি এটা আমার পক্ষে সম্ভব না। তো সেই জন্য মানে আমি খুব কৃতজ্ঞ আমার বাবার প্রতি। কিন্তু আমার বাবা আমাকে ছোটবেলায় মানে এই দুষ্টমির জন্য, খেলাধুলা করার জন্য অনেক মার দিত। তো কি করতেন দুষ্টমিগুলো একটু শুনি তো স্যার। না, দুষ্টমি বলতে যেমন ধরেন ওই যে স্কুল নাই, আমার বাবা বলতো যে দুপুরে ঘুমা। তো আমি ওই যে বাবার অফিস ছিল ঠিক আমাদের বাসার থেকে 2 মিনিটের রাস্তা। আচ্ছা, তো আমার বাবা ফাঁক পাইলেই মানে আসতো যে আমি কোথায়। আমার বাবাও জানতো যে আমি হয়তো এদিক সেদিক মানে যাই। তারপরে যেমন দুষ্টমি বলতে যেমন ফুটবল, ক্রিকেট খেলতাম, এতে কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে যেমন ঘুড়ি উড়ানো, এগুলো আমার বাবার পছন্দ ছিল না। আচ্ছা, তো আমাদের বাসার পাশে হলো গিয়া ডাক্তার চাচা ছিল, ডাক্তার হাবিবুর রহমান। তো ওই ডাক্তার চাচাও দেখি যে ঘুড়ি উড়ায়। তো আমি আমার বাবার বললাম যে বাবা এই যে ডাক্তার চাচায় ঘুড়ি উড়ায়, এতে কোনো দোষ হয় না, তো আমি ঘুড়ি উড়াইতে সমস্যা কি? তখন আমার বাবা আমারে টাকা দিল ঘুড়ি কিনতে, লাটাই কিনতে, এরকম আর কি। তো এইভাবে ঘুড়ি উড়ানোর তারপরে আর কোনো বাধা ছিল না আর কি। এবং আপনার বাবা, আমরা যতখানি জেনেছি, বলেছে আপনাকে যে নিজেকে কষ্ট দিয়ে কখনো অর্থ সঞ্চয় করো না, নিজের মতো করে বাঁচো। এই কথাটা আমরা জানতে পেরেছি। শুনি, আমার বাবা জীবনে কোনো সঞ্চয় করেনি। আমার মা আমার বাবারে বলতো যে আপনি খালি যা বেতন পান তা দিয়ে খালি খাইয়া দেয়া উড়ে সব শেষ। মানে আমার বাবার সামনের থেকে কেউ কোনো দিন বাজারে ভালো জিনিস কিনতে পারেনি, এটা আমি দেখছি আর কি। তো তারপরে ওই যে আমার বাবা বলতো যে এত চিন্তা করে লাভ নেই, তো আল্লাহই খাওয়াইবে। তা আমি দেখছি যে আমার বাবা যতদিন জীবিত ছিল কোনোদিন তো কষ্ট করে নাই, এমনকি ধার কর্য করেও চলতে হয়নি। তো আমার বাবা আমাকে বলছে যে জীবনে জানের কষ্ট দিয়া পয়সা জমাবি না, মনে যা চাইবে তাই করবি। তো
দারুণ একটা কথা আসলে। কারণ যদি যখন তোর কাছে পয়সা না থাকবে তখন তোর যদি ওই কাজটা করার ইচ্ছা হয় তখন তুই আর করতে পারবি না, আমার কাছে তো টাকাই নেই। তো এই জন্য যেমন ধরেন আমিও আমার বাবার কথাটা খুব মান্য করে চলি। আমি মানুষের কষ্ট দেখলে আমার কাছে খুব খারাপ লাগে, আমি মানুষের সহযোগিতা করার চেষ্টা করি। এমনকি আমি আমার ওয়াইফের গহনা বন্ধক দিয়েও মানুষের টাকা লোন দিচ্ছি। এক ছেলে রহমতুল্লাহ, সে কমলাপুর থাকে, সে আমার অনেক জুনিয়র আমাদের দেশি। সে বলে যে খোকন ভাই টাকা হাওলাত দেন, রাগ হই যে এবারটা টাকা দিতে পারবো না। তারপরে আমার মায়া লাগে যে ধার, কেউ তো টাকা পয়সা শখ করে ধার চায় না, ধার চাওয়া অনেক কষ্টের ব্যাপার। তো যখন সে মানে নিরুপায় হয়ে যায় তখন সে ধার চায়, এবং সে মনে করে যে সে 10 জায়গায় ঘুরে তারপরে হয়তো আমার কাছে আসছে যে খোকন ভাইয়ের কাছে গেলে পাওয়া যাবে। তখন আমি বললাম যে শোন, এই যে তোর ভাবির যে গহনা, আমার সাথে চল তাঁতিবাজার, আমি গহনা বন্ধক দিয়ে তোর টাকা দিব। আচ্ছা, আমি জানি যে সে টাকা ফেরত দিবে না, তারপরেও দিছি আর কি। এই জন্যই আপনারা আসলে সাধারণ মানুষ বলতে পারি না, আপনাদেরকে আমরা অসাধারণ মানুষই বলি এবং রাঙা মানুষ বলে আপনাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত আসলে শিখি। ছোটবেলায় আরেকটু জানতে চাই যে ভাই বোন তো 6 ভাই বোন ছিলেন আপনারা, একটু শেয়ারিং কেয়ারিংটা কেমন হতো ভাইদের সাথে বা বোনদের সাথে? ছোট 2 ভাই বোন অনেক ছোট ছিল। আচ্ছা, কিন্তু আমার বড় ছিল যে বোন লুৎফাবু, আমার একদম বড় ছিল জাহানারা। জাহানারা আমরা বু ডাকি। তো সেই জাহানারা বু একটু অপ্রকৃতস্থ ছিল, মানে তার যে এই যে মৃগী ব্যারাম একটা আছে না, মৃগী রোগ সেই রকম ছিল, যার ফলে সে প্রায় 35 বছর পর্যন্ত বাঁচছিল আর কি। তার বিয়ে শাদী দেওয়া সম্ভব হয় নাই, তারপরে মারা গেছে। আর হইল গিয়া আমার বড় যে ইমিডিয়েট বড় বোন ছিল লুৎফা, সে তার যেমন মাথায় খুব একটা পড়ালেখার বিদ্যা ছিল না, তারপরেও মোটামুটি এসএসসি পাস করছে, করার পরে সে চাকরি বাকরি করছে আর কি। তো এখন ওই বোন হইল গিয়া সে মানে খালি সাজগোজের দিকে লক্ষ্য, মারে কোনো সংসারে কাজে কর্মে কোনো মানে সাহায্য করতো না। আর আমার ছোট যে বোন ছিল নীলু, সে মায়ের সাহায্য সহযোগিতা করতো। কিন্তু মায়ের কথা একটু স্পেশালি শুনতে চাই, যে মায়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? হ্যাঁ, আমার মা ছিল অনেক সাধারণ লোক। আমার মার বাপ চাচারা 2 ভাই ছিল, তারা 2জনে হাফেজ ছিলেন। আমার মাকে আমি মরার আগ পর্যন্ত জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করতে দেখি নাই। তারপরে সেই আমার মাকে আমি মোটামুটি আমার মনে আমার বোনের আমার মাকে যে সাহায্য করতো কাজকর্মে, তার চেয়ে বেশি সাহায্য সহযোগিতা আমি করতাম। আচ্ছা, আমার খুব ভালো লাগতো মায়ের সাথে কাজ করতে। যেমন আমার মনে আছে দেশে মানে গ্রাম দেশে ওই মানুষ ঢেকিতে ধান বানে, আমি সেই ঢেকিতে ধান বানতে পারতাম আমার মার সাথে। তারপরে হইলো গিয়া যেখানে চালগুলি দেওয়া থাকে সেই চালগুলি নাড়াচাড়া করে দিতে হয়, আমি সেটাও পারতাম আর কি। আর ভাতের মার গালা এগুলা তো কোনো কথাই না, এগুলো একদম সহজ কাজ আর কি। তাহলে তো মায়ের খুব নেওটা ছিলেন বোধহয় আপনি। হ্যাঁ, আমার মা আমারে অনেক আদর করতো, মানে আমার বাবা মা 2জনেই আমাকে আদর করতো। আমার মা আমাকে জীবনে মারে নাই, কিন্তু আমার বাবা আমাকে অনেক মারছে, এবং মারছে মানে মারার কাজ করছি সেজন্য মারছে। এমনকি আমার বাবার সাথে এই যে মার মানে কোন কাজ করলে কিরকম শাস্তি সেরকম কন্টাক্ট থাকতো আর কি, যে এই কাজ করলে এই শাস্তি পাইতে হবে আর কি। আচ্ছা, এইরকম আর কি। একটু স্কুল কলেজের কথা শুনতে চাই, আপনার স্কুল জীবন কোথায় কেটেছে? স্কুল তো হলো ময়মনসিংহ ওই যে কেওটখালী রেলওয়ে হাই স্কুল, ওখানে যেমন স্কুলে পড়াশোনা করতাম। আমাদের স্কুলটা ছিল কো-এডুকেশন, ছেলেমেয়েরা সবাই ছিল। তো এটা রেলওয়ে স্কুল ছিল এবং বাইরের ছেলেমেয়েরাও আইসা ভর্তি হইতে পারতো। তখন কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো ভালো মানের স্কুল ছিল না, যার ফলে কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এসে আমাদের এই রেলওয়ে স্কুলে পড়াশোনা করতো। আর যারা হইল গিয়া যেমন ভিসি কন্ট্রোলার, এদের ছেলে মেয়ে হয়তো শহরে যাইতো জেলা স্কুলে পড়ার জন্য আর কি।
এটা হলো এই স্কুল স্কুলে জীবনে আসলে কোন কোন শিক্ষককে পেয়েছেন, বিশেষ কোনো ঘটনা আছে কিনা? যেটা বলছিলেন আপনি পড়াশোনায় ভালো স্কুলে ছিলেন। আমাদের প্রধান শিক্ষক ছিল প্রথমে আবুল হাশেম স্যার। ওই হাশেম স্যার অনেক ভালো ছিল। আর বাংলার একজন স্যার ছিল বিমল বাবু স্যার। তো বিমল বাবু স্যার কত সুন্দর যে বাংলা পড়াইতো, আমার এখনো মনে আছে যে ওই যে তখন বাগধারা একটা ছিল, তখন স্যারে যেমন এই যে পটল তোলা, একটা বাগধারা স্যারে এইভাবে পটল তোলা অর্থ মারা যাওয়া। তখন স্যারে এরকম ভাবে শিখাই দিছে যে অটল বাবু পটল তুলে চলে গেছেন স্বর্গে, লিচুর সাথে পটল ভাজা খাবেন স্বজনবর্গ। তো সেই কথা এখনো মনে আছে। মজুমদার স্যার ছিল, ইংরেজি পড়াইতো। তো সেই স্যার ছিল খালি সিগারেট খাইতো, আর হইলো গিয়া তার হইলো গিয়া ক্লাসরুমে যে ক্যারাম বোর্ড খেলার নেশা। সে খালি ক্লাসে আসতো, আইসা বলতো যে এই কাজ কর, এই কাজ কর, ওইরা উনি চলে যেত আর কি ক্যারাম বোর্ড খেলতে আর কি। আবার ঘন্টা শেষ হওয়ার আগে পরে যেমন ক্লাসে আসতো আর কি। স্কুলের রেজাল্ট কেমন হচ্ছিল আপনার? স্কুলের রেজাল্ট মোটামুটি ওই যে 5-7-এর মধ্যে রোল নাম্বার ছিল আর কি, এরকম। পড়তেন আপনি? পুরো সময় পড়াশোনা করতেন? পড়াশোনায় মন ছিল? হ্যাঁ, পড়াশোনা মোটামুটি যতক্ষণ পড়ছি ততক্ষণ মন ছিল। যেমন আমাদের সময় দেখছি স্কুলে বাংলা বই রিডিং পড়ার প্রচলন ছিল আর কি। তো আমাকে স্যারে যখন রিডিং পড়তে বলতো তখন আমি মুখস্থ বলতাম। তখন স্যারের রাগ হয়েছে যে তুই মুখস্থ করছিস কেন, এগুলো তো মুখস্থ করতে হইব না, এরকম ছিল আর কি। এবং এই যে পরবর্তী সময়ে বইয়ের প্রতি এত ভালোবাসা, ছোটবেলায় কি আসলে বই পড়া হতো তেমন? ছোটবেলা বই পড়া, গল্পের বইয়ের মধ্যে যেমন ধরেন আমাদের বাসার সামনে একটা রেলওয়ের ক্লাব ঘর ছিল, এম রহমান মিলনায়তন। সেখানে মানে কর্মচারীদের জন্য দস্যু বনহুরের সিরিজের প্রায় 90-100 বই ছিল আর কি। রোমেনা আফাজের? হ্যাঁ, রোমেনা আফাজের লেখা। ওইগুলি খুব, বনহুর সিরিজ অনেক পড়তে অনেক মজা লাগতো আর কি। তো মনে হয় কি একদিনে একটা বই শেষ করি আর কি। তো ওখানকার হইলো গিয়ে এক নাইট গার্ড ছিল সেকান্দর চাচা, ওনারে যেমন মানে ফুসলে ওনার থেকে বই নিতাম আর বই পড়তাম আর কি, এই আর কি। এবং আমরা ছোটবেলায় যতখানি মনে আছে লাবণ্য, আমরা কিন্তু বই মানে এক্সচেঞ্জ করতাম, যে তোমার এই বইটা আছে ওটা আমাকে দাও, আমার বইটা তুমি নাও। তখন কিন্তু এমনটা ছিল। এই ধরনের অভিজ্ঞতা আছে আপনার? না, এইরকম অভিজ্ঞতা নাই আর কি। আচ্ছা আচ্ছা। আপনি কত বছর বয়সে প্রথম কি বই পড়াটা রোমেনা আফাজের দস্যু বনহুর দিয়ে? হ্যাঁ। কত বছর বয়স ছিল তখন? তখন হইলো গিয়া স্কুলে পড়তেন? স্কুলে ক্লাস মানে 13-14 বছর, বলা যায় প্রায় কৈশোরেই ছিলেন আপনি তখন। হ্যাঁ, তারপরে স্কুল বেলার কথাই তো শুনলাম, কলেজের কথা একটু শুনি। ও কলেজ যেমন ধরেন হলো, আমরা তো পড়াশোনা যারা করছি তারা তো ময়মনসিংহে থাকতাম। ময়মনসিংহের সবচেয়ে ভালো কলেজ হলো আনন্দমোহন সরকারি কলেজ। তো দেখতাম যে আমাদের সিনিয়র ভাইরা কেউ আনন্দমোহন কলেজে পড়ে। তখন মনে মনে ভাবতাম যে আনন্দমোহন কলেজের ছাত্র, এটা বলাটাও তো একটা গর্বের বিষয়। যেমন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এরকম আর কি। তারপরে যখন হইলো গিয়ে 72-তে এসএসসি পাশের পরে আনন্দমোহন কলেজে আমাদের বাসার থেকে 5 মাইল দূর হবে। তো শেষে পরীক্ষা দিলাম, ভর্তি পরীক্ষা। তো শেষে ভর্তি পরীক্ষায় দেখলাম যে টিকে গেছি, চান্স পাইছি। পরে খুব একটা গর্ববোধ হইতে লাগলো যে আনন্দমোহন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাইছি। তো ওখানে যেয়ে দেখলাম যে আরো কিছু অনেক ভালো ভালো ছাত্রছাত্রী যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে থাকতো, এরা দেখলাম যে সেই ইয়েতে ওই যে আনন্দমোহন কলেজে আমাদের সাথেই পড়ছে। আমি যেমন কমার্সে ভর্তি হয়েছি, কেউ সায়েন্সে, কেউ আর্টসে ভর্তি হয়েছে। এরকম যেমন একটা মেয়ে ছিল, আর বাবা ছিল বাংলা ডিপার্টমেন্টের হেড এগ্রিকালচার ইউনিভার্সিটি, ডক্টর আলী নওয়াজ, বাড়ি কুমিল্লা। তো ওই মেয়ের নাম চেমনারা। এরা আমাদের রেলওয়ে স্কুলে যেমন 3-4 পর্যন্ত পড়ছিল। তারপরে ময়মনসিংহ বিদ্যাময়ী গার্লস স্কুলে চলে গেছে। তখন সেই চেমনারা দেখলাম যে সে আর্টসের ছাত্রী। তো আমি চিন্তা করলাম যে এত ভালো ছাত্রী, সে আর্টসে পড়ে। তো যাই হোক, তারপরে তো আর্টসে তো আমাদের ক্লাস করার সুযোগ নেই। আপনি এসএসসি তো কমার্সেই ছিলেন? না, এসএসসি তে আমি আর্টসে ছিলাম। ও আচ্ছা, তারপরে আপনি কমার্সে এসেছেন। এটার কোনো গল্প আছে কিনা? হ্যাঁ, এখানে না, যেমন আমার মেজো চাচা চট্টগ্রাম রেলওয়ে চাকরি করতো। আমার চাচা বললো কি যে শোন, ওই যে কমার্স পড়লে আর্টসের চেয়ে ভালো সুবিধা আছে, তুই কমার্সে ভর্তি হ। তো কমার্সে তো ভর্তি হইলাম। এখন কমার্সের যে স্যারেরা যা পড়ায়,
কিছুই বুঝি না। তো চিন্তা করলাম যে কি ঝামেলায় পড়লাম। তখন একটা স্যার আসলো, MH আলী, মোহাম্মদ হোসেন আলী, উনি আসলো কমার্সে বদলি হইয়া। তো স্যারে যেভাবে পড়ায় ক্লাসে, তো দেখলাম যে সাথে সাথে ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যায়। তখন চিন্তা করলাম যে অন্য ক্লাস মিস করা যাইব, কিন্তু MH আলী স্যারের ক্লাস আর মিস করা যাবে না, এরকম আর কি। যার ফলে তখন আমি কমার্সে খুব ভালো বুঝতে পারছি। এমনিতে একটু দেরি করে হলো প্রশ্নটা করতে চাই যে আমরা সব আমাদের অতিথিদের কাছে জানতে চাই যে আসলে বড় হয়ে কি হতে চেয়েছে। আপনি আসলে ছোটবেলায় কি হতে চাইতেন? যেহেতু আর্টস এবং কমার্সের মাঝামাঝি একটা দেখা যাচ্ছে চাচা বা কারো সাজেশন নিতেন, আপনার কি এমনি কোনো ইচ্ছা ছিল কিনা, বা পরিবারে বাবা মার কোনো ইচ্ছা ছিল কিনা? না, আমার একটা ইচ্ছা ছিল যে একটা ভালো সরকারি চাকরি করব, এরকমই যেমন ইচ্ছা ছিল আর কি। আচ্ছা, কেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হইলে তো সায়েন্সের ছাত্র হইতে হবে, সেরকম কোনো ইচ্ছা ছিল না। তো ভাবছিলাম যে একটা সরকারি চাকরি করতে পারলেই ভালো আর কি। আচ্ছা। আর এমনিতে আপনি তো স্বাধীনতা সংগ্রামের সময় আপনার এসএসসি তখন মনে হয় 10-এ পড়ছেন, সেই সময়টার কথা কিছু মনে পড়ে? স্বাধীনতা যুদ্ধের, হ্যাঁ, স্বাধীনতা যুদ্ধের তখন তো মনে আছে সেই 71 সন। জি, 71 সনের ময়মনসিং, ওই যে যখন শেখ মুজিব 7ই মার্চে ভাষণ দিল ঢাকা, সেটা তো পরের দিন সকালে রেডিওতে শুনলাম। শোনার পরে মানে লোকজনের মনে একটা আতঙ্ক ভাব। তারপরে ময়মনসিংহে আমরা একটা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ গঠন করছে আমাদের সিনিয়র মানে ভাইয়েরা। তো আমরাও যেমন ওইভাবে দেখা গেল কি আমরা রাত্রে পাহারা দিতাম। তারপরে 18 তারিখ, এপ্রিলের 18 তারিখ দেখা গেল কি যে পাকিস্তানের প্লেন আইসা ময়মনসিংহের শম্ভুগঞ্জে একটা গুদারাঘাট আছে, শম্ভুগঞ্জ গুদারাঘাটে বোমিং করলো। বোমিং করার পরে লোকজনের মধ্যে একটা আতঙ্ক ছড়াই গেল। তখন আমরা আমাদের একটা পানির ট্যাঙ্কি ছিল অনেক বড়, সেটার উপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পতাকা ঝুলাই রাখছিলাম। তো পরে ওইটা নামানো হইলো। নামানোর পরে তারপরের দিন থেকে দেখা গেল কি লোকজনের মনোবল ভেঙে গেল আর কি। লোকজন সবাই যে যার মতো নিরাপদ গন্তব্যে যাওয়া শুরু করলো। এখন আমাদের বাড়ি তো শরীয়তপুর, আমাদের যাইতে হইলে ঢাকার পার হইয়া তারপরে শরীয়তপুর যাইতে হবে। তারপরে বাবা বলল যে কি করা যায়। পরে আমরা আমাদের বাসার ঠিক 100 গজ পূর্ব দিকে হইল ব্রহ্মপুত্র নদী। তো আমরা নদী পার হইয়া ওই পারে গেলাম, চরে গেলাম। চরে গিয়ে এক ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিলাম। তো এক রাত্র ছিলাম। পরের দিন বাবাই বলল কি যে চল আমরা বাসায় চলে যাই। তখন আমি বাবারে বললাম যে বাবা কি কোনো সমস্যা? বাবাই বলল কি যে এই লোক, যে লোকের বাড়িতে গেলাম ওই লোকের হইল একটু মৌলবী টাইপের লোক, কিন্তু অনেক উঁচা লম্বা, বাবরি চুল। তো বাবাই বলল কি যে আমার রাত্রে ঘুম ভেঙে গেছে, তো হঠাৎ করে দেখি কি যে এই লোক মানে বিরাট এক ছোরা নিয়ে উঠানের মধ্যে পায়চারি করতেছে আর কি। তখন তো লোকজন দেখা গেছে যে যারাই যেদিকে পালাইতে গেছে বিভিন্ন অনেক ভালো লোক ছিল, অনেক খারাপ লোকও আছিল যে তারা তাদের মানে যারা আশ্রয় প্রার্থী তাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে আর কি। তো তারপরের দিন আমরা আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে মা যেমন ভাত টাত রান্না করার জন্য বসাইছে, এর মধ্যে আবার বাবায় ছুটে এসে বলল যে শোন মিলিটারি ঢুকতেছে, এখন তোরা যা। আমি বললাম বাবা কোথায় যাবো? আমাদের বাসার পাশে ছিল মোহাম্মদ ভাইরা, বলো যে মোহাম্মদ ভাইরা যেদিকে যায় ওইদিকে যা। তো আমি আমার আর ছোট 3 ভাই বোন আমরা তাদের পিছনে দৌড়াইতেছি কোন দিকে, যেমন এগ্রিকালচার ইউনিভার্সিটির ভিতর দিয়া আমরা দক্ষিণে চলে যেতেছি আর কি, আরও 5-7টা ফ্যামিলি। পরে আমরা প্রায় 4-5 মাইল হাইটে আসার পরে নদী পার হইয়া ওই পারে ওটা হইল গিয়া ভাংনামারির চর একটা এলাকা, ওই এলাকায় মানে একটা বাড়িতে আমরা আশ্রয় নিলাম। তারপরে ওই মার্চের কথা, এপ্রিলের কথা। আচ্ছা আচ্ছা, সেই স্বাধীনতা যুদ্ধের সময়টা এপ্রিল মাসের গল্প বলছিলেন, একটু বিজয়ের কথা শুনতে চাই। সেই 16 ডিসেম্বর আপনারা কোথায় ছিলেন, বা আপনাদের ময়মনসিংহ কবে স্বাধীন হলো? হ্যাঁ, এপ্রিল। তারপরে দেখা গেল যে আমরা ওই চরে পালাইছিলাম।
আমরা অগাস্টের 7 তারিখে আমরা দেশের দিকে আগাইতেছিলাম আর কি, যে দেশে চলে যাব আর কি। আচ্ছা। কেননা ওই যে চরে থাকতে গেলে টাকা পয়সা দরকার, টাকা পয়সা যা ছিল এগুলো প্রায় শেষের দিকে। তো আমরা ঢাকা আইসা পরে লঞ্চে দেশে আসলাম। দেশে আসার পরে 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হইল তখন আমরা দেশেই ছিলাম আর কি। তো ময়মনসিংহ যেমন মুক্ত হয়েছে ডিসেম্বরের 14 তারিখের দিকে খুব সম্ভবত আর কি। তো তারপরে আমার বাবা প্রথমে ময়মনসিংহ আসলো, আসার পরে আমাদেরকে যেমন জানুয়ারির 1st উইকে আমরা আবার সবাই সপরিবারে আমরা ময়মনসিংহ চলে আসছি আর কি। ময়মনসিংহ চলে এসে দেখি যে আমাদের যে বাসা বাড়ি ছিল সেখানে আর কোনো কিছুই নাই, সব কিছু লুটপাট হয়ে গেছে। তো আবার নতুন করে আবার ওই সংসার শুরু করতে হইলো আর কি। আর 16ই ডিসেম্বরে তো দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, এই স্বাধীনতার প্রভাবটা আসলে ময়মনসিংহে কিভাবে পড়েছিল, আপনার সেই স্মৃতি কি মনে আছে? না, তখন তো যেমন 16ই ডিসেম্বরে আমি ময়মনসিংহ ছিলাম না। আচ্ছা। যার ফলে তখন ময়মনসিংহের লোকজনের কি প্রতিক্রিয়া ছিল সেটা আমি বলতে পারতেছি না সরাসরি, কিন্তু স্বাভাবিকভাবেই বুঝতে হবে যে তারা অনেক আনন্দে উল্লাসে দিন পার করতে পারছিল। স্বাধীনতার পরের সময়টা তাহলে একটু জানতে চাই, কোথায় ছিলেন আপনারা বা কিভাবে আবার বলছিলেন নতুন করে আবার সবকিছু শুরু করেছেন? আপনার পড়াশোনা তো তখনও চলছে। হ্যাঁ, তারপরে তো যেমন ধরেন সেটা হলো 72 সনে তখন হইলো গিয়া আমরা এসএসসি 1971 সনে যারা পরীক্ষার্থী ছিল তারা 71 সনে পরীক্ষা দিতে পারে নাই। তো তাদের এসএসসি পরীক্ষা হইলো গিয়া 72-এর এপ্রিলে, আর আমরা যারা 72-এর রেগুলার বেস ছিলাম আমাদেরটা হইলো গিয়া সেপ্টেম্বরে। আচ্ছা। তো সেপ্টেম্বরে পরীক্ষা হইলো, পরে রেজাল্ট দিয়ে দিল। তারপরে এরপরে তো ওই যে কলেজে ভর্তি হওয়ার পালা, তখন ওই যে আনন্দমোহন কলেজে ভর্তি হইলাম। তো এইরকম আর কি। সেখান থেকে বের হয়ে তো ভার্সিটির দিকেও বিশ্ববিদ্যালয় জীবন চলে আসা। তো সেখান থেকে আমরা 74-এ পাশ করলাম। 74-এ পাশ করার পরে এখন ভর্তি নিয়ে একটা সমস্যা, যে কোথায় ভর্তি হব। অনেকে বলে যে ঢাকা ভর্তি হইতে। তো ঢাকাতে হইলো কি একটা ঘটনা আছে, ওই 74-এ ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্যসেন হলে 7 মার্ডার হয়েছে আর কি। 7 মার্ডার হয়েছে। তো আমি বললাম না যে আমি মিটিং মিছিল খুব একটা পছন্দ করি না, ওই যে ছাত্রদের দলাদলি এগুলোর ভিতরে আমি কখনো যাই নাই। তো এই জন্য আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাইলাম না। তো আমাদের সাথে আনন্দমোহন কলেজে একটা ছেলে পড়তো, আরিফুল ইসলাম, তার বাড়ি রাজশাহী। তো সে বললো কি, দোস্ত রাজশাহীতে ভর্তি হইব? আমি চলো যাই রাজশাহীতে ভর্তি। পরে রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হইলাম। তো সেখানেও যেমন বেশি দিন কন্টিনিউ করতে পারলাম না, কেন তারপরে আমার আব্বা অসুস্থ হয়ে গেল। আমার বাবা চাকরির থেকে মানে রিটায়ারমেন্টে চলে গেল আর কি। তো আমি আমার বাবার বললাম যে, বাবা এখন তো আপনি রিটায়ারমেন্টে চলে গেছেন, আমার এই টাকা পয়সা কেমনে দিবেন? কেননা আমি আবার যে অনেক ছেলেপেলে আছে যারা হইলো গিয়া লজিং থেকে পড়াশোনা করে বা যে প্রাইভেট টিউশনি করে পড়াশোনা করে, আমার এগুলা মানে ভালো লাগে না আর কি। তো তখন বাবাই বললো কি যে, তাহলে এখন কি করবি? আমি বললাম যে, তাহলে তো এখন দেশে চলে আসতে হইব। তখন আমার বাবা বললো যে, তাহলে তো তোর 1 বছর লস হইব। আমি লস হইলে তো বাবা কিছু করার নাই, আমি রাজশাহীতে থাকবো, টাকা পাবো কই? পড়াশোনা করতে টাকা লাগবো না? তারপরে যেমন দেশে আইসা আমাদের শরীয়তপুরে ডামুড্ডা একটা উপজেলা আছে, সেখানে কলেজে ভর্তি হইলাম আর কি। আচ্ছা, এই আর কি। এমনিতে আপনাকে শুরু থেকে যে পরিচয় আমরা আসলে দিচ্ছি এবং সবাই যে নামে আপনাকে ডাকে বা বইপ্রেমী হিসেবেই আমরা আপনাকে পরিচিত দিচ্ছি, এই বইয়ের প্রতি ভালোবাসা বা এই যে বইয়ের সঙ্গে প্রেম, সেটা আসলে কবে থেকে? সেটা কি আসলে পড়াশোনার মধ্য দিয়েই নাকি তারপরে আসলে আসলে? না, পড়াশোনার মধ্যে না। তা আমি যেমন ওই যে প্রথম থেকে যেমন ওই লোকে যে ম্যাগাজিন আছে, যেমন ওই যে আগে বিচিত্রা বের হইতো, বিচিত্রা দৈনিক বাংলার থেকে বিচিত্রা বের হইতো, এরকম ক্রীড়া জগৎ বের হইতো, স্পোর্টস ম্যাগাজিন। আমি যেমন ওই প্রথম থেকে এই ম্যাগাজিন কেনার প্রতি অনেক আমার দুর্বলতা ছিল আর কি। তো সেই ম্যাগাজিনের একটা কথা গল্প বলি। যেমন আমার এক অফিসার, সে ছিল চাঁদপুরের হাইমচর উপজেলার। তখন কি আপনি কর্মসূত্রে প্রবেশ করেছেন? না। আচ্ছা আচ্ছা।
এটা পরের কথা বলতেছি। হাইমচর উপজেলায় ইউএনও ছিল, তো একদিনকে ওই স্যারের কাছে গেলাম একটা কাজে, তো স্যারের পাইলাম না। তো না পাওয়ার পর আমি আবার ব্যাক করে চলে আসতেছি, তখন আমার কাছে খুব বেশি টাকা নেই যে আমি ঢাকা আসবো লঞ্চে। তখন লঞ্চের যে কেরানি আছে সেই কেরানি আমাকে চিনে যে আমি স্যারের লোক। তখন ওই কেরানির বললাম যে ভাই আমার তো ভাড়া দেওয়ার মতো টাকা নেই। তখন সে বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, আমি আপনার সদরঘাটে নামাই দিব। তো আমি, আমার কাছে মনে 20-25 টাকা ছিল, তো আমি ভাবলাম যে তাহলে একটা ম্যাগাজিন কিনি, ম্যাগাজিন কিনে পড়তে পড়তে লঞ্চে পার হয়ে যাব। তো ওইভাবে আসলাম। যখন হইলো গিয়া লঞ্চে ভাড়ার টাকা নাই, নিজের কাছে তো একটা মানে খারাপ লাগতেছে আর কি। তো আগেই নামার জন্য তাড়াহুড়া করতেছি না, যে আস্তে ধীরেই নামি আর কি। পরে শেষে যখন নামতে গেলাম তখন ওই কেরানি লঞ্চ যখন থামে তখন মালিক পক্ষ যেমন টিকিট চেক করার জন্য ওখানে থাকে আর কি, প্রত্যেক মালিক পক্ষ। তখন উনি ওই কেরানি ওই মালিক পক্ষকে বলল যে উনি ইউএনও স্যারের লোক, ওনার কাছে আজকে ভাড়ার টাকা নেই। তখন ওই লোক বললো যে ভাড়ার টাকা নাই, তো ম্যাগাজিন কিনে পড়তেছে। তো এই জিনিসটা শুনে আমার কাছে একটু খারাপই লাগলো আর কি। এই আর কি অবস্থা। তারপর কি স্যার আপনি ম্যাগাজিনটা পড়তে দিয়েছিলেন তাদেরকে? না না, ম্যাগাজিন তো আর তাদেরকে দেইনি, ম্যাগাজিন তো আমি নিজেই পড়ছি। আচ্ছা, তারপর আর কি কি ধরনের বই পড়া শুরু করছিলেন? না, তারপরে হইলো গিয়া যখন চাকরি জীবনে ঢুকলাম তখন থেকে বই কিনা শুরু করছি আর কি। তার আগে কি ছোটবেলায় এমনি বই পড়া হতো, মানে বাহিরের? না না না, ছোটবেলায় বই পড়ি নাই। ওই যে বললাম না যে ময়মনসিংহ থাকতে যে দস্যু বনহুরের ওই সকল বই, ওটাই প্রথম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই যে আসলে আপনি নিজের সঞ্চিত অর্থ দিয়ে এই মানুষকে বই বিলিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন পাঠাগারে আপনি অসংখ্য বই দিয়েছেন, এই যে আসলে অনুপ্রেরণা, এটা আসলে আপনার কিভাবে জাগ্রত হলো বা এর বীজ আসলে কিভাবে রোপিত হয়েছিল? গল্পটা শুনতে চাই। এটা হলো গিয়া যেমন যে গুলিস্তানে একটা জাতীয় গ্রন্থকেন্দ্র আছে, গুলিস্তানে মাজারের পাশে। তো ওই গ্রন্থকেন্দ্রে আমার পরিচিত কিছু লোকজন ছিল, তো ওখানে যাইতাম। ওখানে যাওয়ার পরে দেখতাম যে অনেক বই, তো বিভিন্ন প্রকাশনীর বই, বিভিন্ন লেখকের বই, কোন প্রকাশনীগুলি ভালো, এগুলি সব আমি ওখান থেকেই জানতে পারছি আর কি। তো তারপরে ওখান থেকে বই, ওই যে ওখানে যতক্ষণ থাকতাম বই পড়তাম, তারপরে আমি নিজে বই কিনে কিনে বাসায় রাখতাম আর বই পড়তাম আর কি। এইভাবে পড়তে পড়তে এখন ওই যে বই হয়ে গেছে অনেক, একটা বুক সেলফ ভর্তি হয়ে আরও একটা বুক সেলফ কিনছি, কিন্তু এগুলি দেখা যায় কি যে যত্ন করার আমি টাইম পাই না। তারপরে ওই যে মৌলভীবাজারের চুনগড় পাঠাগার, ওই ভদ্রলোকের সাথে এক সূত্রে পরিচয় হইল। সে আমার বলল যে আমার তো একটা লাইব্রেরি আছে, কিন্তু আমার তো বই নেই। আমি বললাম যে আপনি কি বই নেবেন? বলে যে হ্যাঁ দেন। তখন আমি তারে একদিন কেমন হয় আমার ওই যে ফ্যামিলিয়ারা মৌলভীবাজারের ওদিকে বেড়াইতে গেছে, তখন আমি সেই হাইয়েস্ট গাড়িতে করে তাদের সব বই দিয়ে দিছি, যে হ্যাঁ, যে পাঠাগারে থাকলে মানে লোকজন পড়তে পারবে, তো বইগুলির যত্ন থাকবে। আর আমার কাছে তো এগুলো অযত্ন অবহেলায়, আমার কাছে কিছু বই এখনো আছে, যেমন যেগুলো চাকরির সূত্রে বই, মানে সরকারি চাকরি করতে গেলে যে সকল বইয়ের সহযোগিতা দরকার, এই সকল বই আমার কাছে আছে আর কি। তো আপনি বলছিলেন আসলে যে আপনি অনেককেই বই দিয়ে সহযোগিতা করেছেন, সেই গল্পগুলো একটু শুনি। ওই চুনগড়ে বই দেওয়ার পর চুনগড়ে লাইব্রেরিতে বই দিয়েছে 2016 সনে। তারপরে 2018 সনে আইসা দেখলাম একটা ওই যে ময়মনসিংহের রানীগঞ্জ পাঠাগার, তারা একটা পাঠাগার করতেছে 30 সালে। তখন আমার কাছে খুব ভালো লাগলো যে ময়মনসিংহ আমার জন্মস্থান, তো তাদের সাথে যোগাযোগ করলাম। সেখানে রুবায়েত হোসেন সভাপতি, সে বললো স্যার আমরা লাইব্রেরি করতেছি। তো আমি বললাম ঠিক আছে, তোমরা লাইব্রেরি ঘর বানাও, আমি তোমাদেরকে রেজিস্ট্রেশনের জন্য তো 500 বই লাগে, প্রথমেই আমি 500 বই দিয়ে দিব। তো তারপরের দিন তারা ময়মনসিংহ জেলা প্রশাসক স্যারের কাছে গেছে, জেলা প্রশাসক স্যার ওনাদেরকে 10,000 টাকার একটা চেক দিচ্ছে। তখন তারা আবার সেটা আবার ফেসবুকে পোস্ট দিছে যে জেলা প্রশাসক মহোদয় তাদেরকে 10,000 টাকার চেক দিছে। তখন আমি বললাম যে আরে জেলা প্রশাসক মহোদয় 10,000 কেন, উনি তো 10 লাখ দিতে পারে যদি ইচ্ছা করে। তো আমি শেষে বললাম যে ঠিক আছে, তোমাদের 10,000 টাকা দরকার, আমি তোমাদের বিকাশ নাম্বার দাও, আমি এক্ষুনি পাঠিয়ে দেবো। তারপরে আমি তাদেরকে 10,000 টাকা দিয়ে দিলাম আগে। তারপরে যখন তারা লাইব্রেরি ঘর করছে তখন তাদেরকে 525টা বই, আমি ময়মনসিংহ যাইতেছিলাম, তাদেরকে 525টা বই দিয়ে গেছি। এবং তারা সেই বইয়ের
মানে ফেসবুকে পোস্ট দেওয়ার পরে পরে দেখা গেল যে লোকজন মানে বিভিন্ন দিক থেকে লোকজন খালি বইয়ের জন্য বইয়ের চাহিদা দিতে আছে আমার কাছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা আমাকে আপনাদের লাইব্রেরির ছবি দেখান, কার্যক্রম দেখান, কি কার্যক্রম চলে। পরে দেখানোর পরে তারপরে আমি বলি যে ঠিক আছে, এখন তাহলে আপনারা আপনার নাম, পাঠাগারের নাম, ঠিকানা আর মোবাইল নম্বর আমাকে দেন। আচ্ছা, তো তারপরে তারা এইভাবে দেয়। দেওয়ার পরে যেমন আমি তখন যে বই ক্রয় করি আর হলে গিয়ে প্যাকেট করি আর দিতে থাকি। এটা কত সালের কথা বললেন স্যার? এটা 2018 থেকে শুরু আর কি। মানুষকে আপনি বিভিন্ন পাঠাগারে আপনি বই দিয়েছেন, কিন্তু আপনি বইয়ের ক্ষেত্রে অনেক টাকা খরচ করেছেন। আমরা যতটুকু জানি যে আপনি বলছিলেন যে 30 লক্ষ টাকার অধিক আপনি খরচ করেছেন, বিভিন্ন পাঠাগারকে আপনি বই দিচ্ছেন। এই যে অনুপ্রেরণা, এই ভেতরের একটা তাগিদ না আসলে তো আর এটা আসলে হয় না, এটা অসম্ভব বিষয়। কারণ সাধারণ মানুষের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি, এই ধরনের তাগিদ কখনোই আসবে না। আপনার মধ্যে কোন বিষয়টা আসলে অনেক বেশি প্রভাবিত করতো এই কাজগুলো করার ক্ষেত্রে? এটা হলো যেমন ধরেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটা অফিস আছে, জাতীয় গ্রন্থ কেন্দ্র। তারা প্রত্যেক বছর বিভিন্ন বেসরকারি লাইব্রেরিকে বই অনুদান দেয়। আচ্ছা, কিন্তু তাদের বইয়ের যে মান, সেটা কোনো ভালো মানের বই না। এখানে যেমন বই সিলেকশনের একটা কমিটি আছে, সেই সিলেকশন কমিটিতে কার সাজি করে এইদিক সেদিক করে দেখা যায় কি যে ভালো বই তো দেয়ই না, বরঞ্চ যেগুলি বই চলে না সেই বই বেশি দেয় আর কি। আচ্ছা, তো আমি যে যখন হলো গ্রন্থকেন্দ্রে ওই যে বই পড়ার জন্য যাওয়া হতো, তো তারপরে দেখলাম, তারপরে আমি চিন্তা করলাম যে ওই যে রানীগঞ্জে পাঠাগার যখন আমাকে ফেসবুকে পোস্ট দিল বিভিন্নভাবে, তখন আমি চিন্তা করলাম তো আমি যদি এই বিভিন্ন লাইব্রেরিতে ভালো মানের বই দিই, তাহলে তো তারা আমার বই নিতে আগ্রহী হবে এবং এই বই পড়ার জন্য তারা বেশি উৎসাহ বোধ করবে। আপনি কিভাবে নির্বাচন করতেন যে কোন কোন বইগুলো আসলে দিবেন? যেমন কিছু বই আছে আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই, ওখানকার সব বই ভালো। আচ্ছা, হ্যাঁ, তারপরে যেমন আমি বললাম না যে আমি গ্রন্থকেন্দ্রে যেয়ে জানতে পারছি যে কোন কোন প্রকাশনীর বইয়ের মান ভালো, কোন কোন প্রকাশনীর বই লোকজনে পড়তে চায় ভালো। যেমন এই যে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, যেটাকে বলে ইউপিএল, এগুলির বইয়ের মান অনেক ভালো। তো এরকম যেমন আমি বিভিন্ন ভালো ভালো প্রকাশনীর বই সংগ্রহ করতাম, করে পরে তাদেরকে দিতাম। এবং যে দেখতাম যে কিছু কিছু লাইব্রেরিতে আছে যেখানে ইউনিভার্সিটি বা উচ্চ মাধ্যমিক লেভেলের ছাত্রছাত্রীরা ওখানে বেশি যাওয়া আসা করে। আচ্ছা, এটা হলো গিয়া যেমন ধরেন এটা একটা লাইব্রেরি আছে অনেক ভালো, এটা ঝালকাঠির হলো গিয়া নারায়ণ মিস্ত্রি পাঠাগার। সে হলো কাঠমিস্ত্রি, কিন্তু সে কাঠমিস্ত্রি হয়েও সে একটা লাইব্রেরি দিছে এবং তার ওখানে অনেক পাঠক। তো তাকে আমি ম্যাক্সিমামই যেমন অনার্সের বই, পরে ইতিহাসের বই, মানে পাঠ্যপুস্তক জাতীয় বই, এগুলি বেশিরভাগ তাকে দিছি আর কি। আচ্ছা, তো এইভাবে যেমন ধরেন সারা বাংলাদেশেই কিছু কিছু লাইব্রেরি আছে, এরা আমার বইয়ের অনেক বেশি পাঠক সৃষ্টি করতে পারছে। আবার কিছু কিছু লাইব্রেরিতে আছে যেমন ধরেন ওখানে ছোট ছোট প্রাথমিকের হলো গিয়া শিক্ষার্থীরাই বেশি। যেমন ওই নওগাঁতে একটা ধামুরহাট একটা উপজেলা আছে, সেখানে একটা লাইব্রেরির ছবি আমি দেখলাম। তো আমি ওই লোককে জিজ্ঞেস করলাম যে এটা কি শহরের লাইব্রেরি? সে বললো কি না, এটা হলো গ্রামের লাইব্রেরি। আমি বললাম যে গ্রামে এত সুন্দর লাইব্রেরি আছে, তাহলে তো আমি এটা দেখতে যাব। এটা আরো 2 বছর আগের ঘটনা। তখন ধামুরহাট যাইতে হলে মানে বাই রোডে যাইতে হয়, আমার বাসে ওঠা সম্ভব না। তো আমি রাজশাহী জননী গ্রন্থাগার আছে, সেখানকার মানে যে ফাউন্ডার আমিনুল ভাইরে বললাম যে আমি প্লেনে রাজশাহী আসবো, আপনারা একটা গাড়ি ঠিক করবেন, ধামুরহাট যাব। তো সেখানে পৌঁছতে পৌঁছতে বেলা 12টা বাজলো। দোতলা লাইব্রেরি, মানে এত সুন্দর লাইব্রেরি আমি আমার জীবনে দেখিনি, যে গ্রামে এত সুন্দর লাইব্রেরি। এবং তখন 12টার বেশি, তখন দেখি যে প্রায় 50-এর বেশি ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করতেছে। আলাদা আলাদা টেবিল, ওই যে ইউনিভার্সিটির ছাত্রদের মতো আলাদা আলাদা টেবিল, বসার 2 জন 4 জন 8 জন বসার টেবিল এরকম। এবং আমার কাছে মনে হয়েছে যে যত বেসরকারি লাইব্রেরি আছে
তার মধ্যে ওই লাইব্রেরিটার নাম মুজিবুর রহমান স্মৃতি পাঠাগার। আচ্ছা, ওই পাঠাগারের মতো এত ভালো পাঠাগার। এটা কোথায়? এটা নওগাঁ জেলার ধামুরহাট উপজেলা। নওগাঁতে? নওগাঁ জেলার ধামুরহাট উপজেলা। স্যার আপনার কেন মনে হলো যে আসলে মানুষকে বই পড়ানো উচিত? না, ওই বই না পড়লে তো মানুষের মানে ওই যে বাইরের জ্ঞান বৃদ্ধি করার সুযোগ নাই। ওই যে বই স্কুল কলেজের বই পড়ে তো মানে খালি ওই স্কুল কলেজের পড়ার ভিতরে সীমাবদ্ধ থাকে আর কি। এই জন্য যেমন বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস, জীবনী এগুলো পড়তে পারলে, যেমন ওই যে ইদানিং আমি দেখি কি ওই যে কথা প্রকাশের একটা বই আছে জীবনী সিরিজ, এখানে প্রায় 68 জন মনীষীর জীবনী আছে। এবং বইগুলিও মোটামুটি কম দাম। তো এইগুলি আমি মোটামুটি যারা বই প্রথমে চায় তাদেরকে জীবনী সিরিজের বইগুলি দিই। এই বইগুলি যেমন ধরেন ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই সকল ক্লাসের ছেলেমেয়েরা খুব ভালোভাবে পড়ার সুযোগ পায় আর কি। চমৎকার। কিন্তু সেই জায়গাটাই একটু আসতে চাই আসলে, আপনি যে সময়টা থেকে কাজ করা শুরু করেছেন বা যেই অনুভূতি নিয়ে কাজ করাটা শুরু করেছেন বা একটা উদ্দেশ্য নিয়ে যে সবাইকে বই পড়া একটা ইচ্ছা জাগানো, এবং অনেকে বই পড়ে নিজে থেকে, এবং আবার অনেকের বোধহয় এখনকার সময় বই পড়ার অভ্যাসটাকে একটু কমেছে কিনা, তারা কি একটু মোবাইলের দিকে ঝুঁকে গেছে কিনা, যেহেতু বই হাতে নিয়ে পড়ার যে একটা অভ্যাস, আবার মোবাইলে পড়ারও একটা অভ্যাস, এই সব কিছু মিলে আপনি আসলে কি দেখেছেন নিজস্ব অভিজ্ঞতা থেকে, বা কি মনে হয় আপনার? এটা হলো গিয়ে যেমন লোকজন তো এখন হলো ওই যে দেখা যায় কি দুধের শিশু, তারও একটা মোবাইল দেওয়া চুপ করে রাখতে হয় আর কি। তাই সে হলো মোবাইলের প্রতি তার আসক্ত এইভাবে ছোটবেলার থেকে বাড়তেছে। তো এখন যেমন ওই যখন ওই যে ছাত্রছাত্রীরা একটু বড় হয় এবং মোবাইল হাতের কাছে পায়, তখন তারা এগুলা ওই টিপাটিপি করতে বেশি অভ্যস্ত। এখন এই জন্য যেমন আমি প্রত্যেক লাইব্রেরিকে বলি যে আপনারা ওই যে জুনিয়র বাচ্চা, যারা প্রাইমারি লেভেলের বাচ্চা, তাদেরকে এখন মানে বই পড়ায় উদ্বুদ্ধ করেন। তাদের বইয়ের দিকে তাদেরকে যদি আকৃষ্ট করা যায়, তাহলে দেখা যাবে কি তারা মোবাইল নাড়াচাড়া করবো একটা নির্দিষ্ট সময়, কিন্তু ওই বই পড়ার একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। যেমন আমি একটা কথা বলি যে রংপুরের গঙ্গাচড়ায় রুমা আক্তারের একটা লাইব্রেরি আছে। তো সে তারে বই দেওয়ার পরে সে দেখা গেল কি তার অনেক গরিব, তার চেয়ার টেবিল নাই, সে তার বাড়ির সামনে উঠানে পাটি বিছাইয়ে দিয়া 50-60 জন বিভিন্ন শ্রেণীর ছেলে মেয়ে পড়াশোনা করতেছে এবং সে তদারকি করতেছে। তখন আমি রুমারে বললাম যে রুমা শোনো, এই সকল বাচ্চা পোলাপান যদি তুমি একটা চকলেট দাও, তাহলে দেখবো যে পোলাপান ডেইলি পড়তে আসবো। তখন আমি আবার এক পর্যায়ে কিছু লাইব্রেরিতে চকলেটও পাঠাইছি, যেখানে বাচ্চা শিক্ষার্থী বেশি আসে আর কি। তো এখন রুমা আক্তার না, অনেক লাইব্রেরিতে দেখা যায় কি বাচ্চা ছেলে মেয়েরা ওই মানে যারা হইলো গিয়া কলেজে ভর্তি হয়ে গেলে তারা আর লাইব্রেরিমুখী হইতে চায় না আর কি। তো ওই বয়স্ক লোকেরা লাইব্রেরিতে আসে মেইনলি হইলো গিয়া পত্রিকা পড়ার জন্য, তারা বইটই পড়ে না। আর তারা আবার ইসলামিক বই খোঁজে আর কি, ইসলামিক বই খোঁজে। তো আমি যেমন কিছু লাইব্রেরি ইসলামিক বই চাইছে, তাদেরকে কিছু দিছি এবং আরও দিব আর কি। তো কিন্তু পাঠক ম্যাক্সিমাম হইলো গিয়া যেমন ধরেন ক্লাস 10-এর নিচে, এইরকম পাঠকই বেশি। আচ্ছা, এই আর কি। এবং স্যার বর্তমান যুগে আসলে সামাজিক যোগাযোগের যে আধিপত্য, এমনিতেই মানুষের পড়ার অভ্যাস কমছে, কিন্তু এই পড়ার অভ্যাস যে কমছে এটা আমাদের ভীষণভাবে শঙ্কিত করে আসলে। কারণ জাতি হিসেবে যদি আমরা এগিয়ে যেতে চাই, আসলে বই পড়ার কোনো বিকল্প নেই। এবং আপনি কাজের সূত্র ধরে আপনি বিভিন্ন সম্মাননা পেয়েছেন, সেই গল্প একটু শুনি। সম্মাননা তো লোকজনের দিতে, এইগুলি আমার কাছে অনেক সময় খুব খারাপ লাগে যে কি কাজ করলাম এই জন্য একটা ক্রেস্ট দিতে হইব। এক ভদ্রলোকের কথা বলি, সে হইল গিয়া কুমিল্লার, সে কি মনে করে মহিউদ্দিন সাহেব, উনি আমাকে না জানাই আমার নামে একটা সার্টিফিকেটের মতো লেখা সে পাঠাই দিছে। সেটা আবার আমাকে দিবে, আমাকে গিয়ে আনতে হবে কুরিয়ারের থেকে। তখন আমি বললাম যে না, আমি এটা তো
মতিঝিলের থেকে আমার বাসায় দিয়ে যায় মিরপুরে, আর উনি আমার কাছে না জিজ্ঞেস করে আমারে পাঠাইছে। আমি বলছি যে আমারে যদি কেউ কিছু পাঠান আমার কাছে আগে জানবেন, ঠিকানা নিবেন, তারপরে আমি সম্মত হইলে তারপরে দিবেন। তো তারপরে ওনার এই ক্রেশটা আমি ফেরত পাঠাই দিয়েছি যে ভাই আমি এটা নিব না। তারপরে উনি আমার উপর একটু অসন্তুষ্ট। ওনার সাথে রিসেন্টলি দেখা হয়েছিল ওই যে গত এই মাসেই, না এই মাস না, গত মাসের হইল গেল লাস্ট উইকে ওই শেখ সিরাজুল ইসলাম সাহেব 25 তারিখে আমেরিকা থেকে আইসা একটা অনুষ্ঠান করছিল প্রেস ক্লাবের অপোজিটে, ওখানে উনি আসছিল, ওনার সাথে দেখা হয়েছে। আর তাছাড়া হইল গিয়া ওই যে জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ, ওই ভদ্রলোক ওনারা আমার বহুদিন যাবৎ বলতেছে যে খোকন ভাই আপনি আসবেন। তো শেষে গিয়েছিলাম ওখানে। তো ওনারা আমাকে একটা সম্মাননা দিছে। তারপরে হইলো বিভিন্ন লাইব্রেরি আমার নামে কর্নার করছে। আমি বললাম ভাই কর্নার করবেন আর যাই করবেন আমার কাছে আগে জিজ্ঞেস করবেন। কেমন লাগে আপনার, কেমন লাগে এই যে কর্নার হওয়াটা? না এটা তো একটা জিনিস ভালোই লাগে, কিন্তু আপনার নামে কিছু হইলে সেটা তো ভালো লাগবে না, এটা তো ভালো লাগাটাই স্বাভাবিক আর কি। তো আসলে স্যার সত্যিকারের মানুষেরা কোনো স্বীকৃতির জন্য কাজ করেন না, তারা নিজের ভালোবাসা থেকে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। এই যে স্যার আপনি বইয়ের পিছনে এত সময় দিচ্ছেন, এত অর্থ খরচ করছেন, সেটা সাধারণত খুব একটা দেখা যায় না, কিন্তু পরিবার থেকে কি রকম সাপোর্ট পান? তারা বলে না যে তুমি কেন এত টাকা খরচ করছো বইয়ের পিছনে? না না এরকম কিছুই করে না, বরঞ্চ এই যে বললাম না যে গত 2-3 দিন আগে কিছু বই সংগ্রহ করছি, আমার ওয়াইফাই এসে আমার সাথে কার্টুন বাঁধতে হয়, সেগুলাতে হেল্প করে। এরা কোনো বিরক্ত বোধ করে না, বরঞ্চ হইল গিয়া ওই যে যখন পেপার পত্রিকায় একটা রিপোর্ট ওঠে তখন তারা খুব মানে আনন্দ পায়। এই যে আজকে মাছরাঙ্গা টেলিভিশনে আসবো, এটা তো তারা শুনে খুব ভালো আর কি, উৎসাহিত আর কি। আপনি একটা চমৎকার কাজ করছেন নিঃসন্দেহে, সেজন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের পক্ষ থেকে। কিন্তু একটু জানতে চাই, এই যে এই বিষয় নিয়ে কাজ করছেন, আর কোনো পরিকল্পনা রয়েছে কিনা আপনার বই নিয়ে? না বই নিয়ে যেমন ধরেন যতদিন পারি, আল্লাহ যতদিন তৌফিক দেয়, আমি বই মানে লোকজনকে দিতে থাকবো। এটা আমি যখন এই যে কোনো সম্মেলনে যাই বলি যে আপনাদের কার কার বই দরকার, কার কার পাঠাগারের রেজিস্ট্রেশন বাকি করতে পারতেছেন না বইয়ের অভাবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বই দিয়ে সহযোগিতা। আপনার একেবারে নিজ উদ্যোগে করা, আরো মানুষ নিয়ে, আরো সদস্য নিয়ে কাজ করার, একটু বড় পরিসরে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে কিনা? না আর সদস্য বলতে যেমন ধরেন আমার যে বইটই সংগ্রহ করা, এতে তো লোকের প্রয়োজন হয় না, কেননা বাংলা বাজার থেকে আমি যে সকল বই কিনি সেগুলি বই কথা প্রকাশে জাফিরুল ভাইয়ের শুধু ফোনে বলে দেই যে এই ঠিকানা পাঠাইলাম, এই ঠিকানায় ওই প্রকাশনীর এই বইগুলি পাঠিয়ে দিবেন, উনি পাঠিয়ে দেয়। আমার কোনো কষ্ট করতে হয় না, আমার কষ্ট করতে হয় শুধু বিশ্ব সাহিত্য কেন্দ্রের থেকে বই কিনলে, সেটা আমি নিজে গিয়ে বই কিনি, তো ওগুলি আমার নিজের নিয়ে আসতে হয়, ওগুলি আমার প্যাকেট করতে হয়। আচ্ছা। এবং আপনি এখন অবসরে আছেন, তার পাশে আপনি বলছিলেন যে অফ ক্যামেরায় আপনি একটা চাকরিও করেন, এবং সেই চাকরির মধ্য দিয়ে যতখানি আপনি টাকা পয়সা পান সেগুলো আবার বইয়ের পিছনে আপনি ব্যয় করছেন, তাই তো বিষয়টা এইভাবেই ফান্ডিংটা আসছে। চমৎকার একটা বিষয়। আসলে পুরো অনুষ্ঠান জন্য ভীষণভাবে আলোকিত হয়েছে আপনার মধ্য দিয়ে, কারণ বই মানুষকে আলোকিত করে, আপনি আজকে আমাদের আলোকিত করেছেন, জাতিকে আলোকিত করছেন আপনার কাজের মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। মাছরাঙ্গার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার। মাছরাঙ্গার টেলিভিশনের দর্শকদেরকে বলবো যে আপনারাও আপনাদের সাধ্যমতো বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানকে বই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেন। এই পর্যন্তই আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো আপনাদেরকেও থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।